কিভাবে গুলি চালান আপনারা? আমাদের আন্দোলনটা ছিল আমাদের অধিকারের আন্দোলন। আপনারা এমন কাজ করেছেন, 52 ভাষা আন্দোলনকে আপনারা ছাড়িয়ে দিয়েছেন। বরাবর ঠিক না? 52 ভাষা আন্দোলনে এত ছাত্র মারা যায় নাই, যত ছাত্র কোটা আন্দোলনের জন্য মারা গেল। جلال وجهك وعظيم سلطانك সমস্ত প্রশংসা হয়ে আল্লাহর জন্য আমাদেরকে বিগত জুমার লেগে আজকের এই জুমার দিন পর্যন্ত গুরুত্বতার সামনে হায়াতকে ইবাদত বলেন। এই জন্য আবার আল্লাহ পাক আমাদের শুকরিয়া আদায় করতেছি করি আলহামদুলিল্লাহ। সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ সহ গোটা বিশ্বে সর্বজায়গায় হাতে গোনা কয়েক কোটি ইবাদত, সমস্ত জায়গায় মুসলমানরা আল্লাহর ছিল। যেভাবে গত জুমায় আমি আপনাদের সামনে ফিরআউনকে নিয়ে আলোচনা করেছিলাম। ফিরআউন শেষ হয়ে গেছে, কিন্তু ফিরআউনের বাচ্চা সহপাঠী সহচর এবং অনেক এখনো পৃথিবীর বুকে যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের বংশধর এখনো পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে, তাদের বংশধর এখনো পৃথিবীর ভিতরে এমন জায়গায় আছে যেখানে তৎকালীন সময়ের ফেরাউন যেমন ভাবে মানুষের করেছে রোমানদের তো বর্তমান ফেরাউন সে একইভাবে রোমানদের ঠিক না? আমি এই কথা আমি পূর্বে আপনাদের সামনে বলেছি। আলোচনার বিষয়বস্তু বোঝানোর জন্য আমি এই পূর্বের কথায় আবার আপনাদের সামনে উল্লেখ করব। সেটি হচ্ছে ফিরআউন যখন নিজেকে ঘোড়া বলে দাবি করল, এই দাবি করার আগ মুহূর্তে 3-4-5 দিন আগে তার যিনি প্রতিষ্ঠা ছিলেন মিস্টার মামলুক, এনাকে ডাক দিয়ে বললেন যে আমি তো জনগণের কাছে নিজেকে আল্লাহর নাম ডাকতে চাই, তো আমার করণীয় কি আছে, কি করলে জনগণ আমাকে আল্লাহ বলে দিবে? বললো যে আমার একটু সময় চিন্তা ভাবনা করবো। চিন্তা ভাবনা করা কেমন দরকার এসে মনে করবো বাচ্চারা আপনি একটা কাজ করে, দুইটা কাজ করেন, আপনি যদি দুইটা কাজ করতে পারেন তাহলে আপনি কোনো মনে তার বলে বলেন ঠিক নেই। তবে এক নম্বর আপনি আপনার এই যে সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের সমস্ত মানুষগুলোকে মূর্খ বানায়, এরা যদি মূর্খ হয়, এই মূর্খ লোককে আপনি যেভাবে বোঝাবেন ও সেটাই। আর যদি আপনার এই সম্প্রদায় বা এই জাতের লোক শিক্ষিত হয়, তাহলে এদেরকে আপনি যতই উল্টো পাল্টা বুঝাইতে চান এরা বুঝবে না। তাহলে করতে হবে কি, এদেরকে অশিক্ষিত বানানোর ব্যবস্থা আনতে হবে। আর 2 নম্বর কাজ করেন, যাদের মহিলামা ইকরাম যারা আছে, যারা দিনের প্রচার করে, এদেরকে জেলখানার মধ্যে বন্দী করে দেন, যাতে করে এরা দিনের কথা কোনো মানুষের সামনে বলতে না পারে। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি অচিরেই আপনি নিজেকে কথা বলতে পারবেন এবং জনগণ সেটা দেখবেন। ফিরআউন নমরুদের এই পরামর্শ বাস্তবায়ন করার জন্য কার্যক্রম শুরু করে দিল। শিক্ষা ব্যবস্থার ভিতরে নিত্য নতুন আপডেট নিয়ে আসবে। এরপরে শিক্ষকদের বেতন বাড়িয়ে দিল। শিক্ষকদের বলল ঠিক আছে, তোমরা বাড়িতে বসে দেখো, ক্লাসের দরকার নেই, বেতন সময় মতো পেয়ে যাবে। নামে স্কুল আছে, নামে প্রতিষ্ঠান আছে, লেখাপড়ার অভাব নাই। এইভাবে চলতে 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 দেখা গেল এমন একটা সময় এসে গেল
জাতির ভিতরে শিক্ষিত মানুষ সবই আছে, কিন্তু সব অশিক্ষিত গণ্ড আর মূর্খ যারা দিয়েছিল, কিন্তু দেখতে তারা সবাই শিক্ষিত। প্রকৃতপক্ষে তারা বিদ্যালয়ে যে শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা পাই নাই, কেননা তাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন ছিল যে আসবে প্রতিষ্ঠানে আসবে, কিন্তু তার ভিতরে কোনো জ্ঞান কোনো বিদ্যা তার ভিতরে ঢুকবে। আমার সোনার বাংলাদেশে এখন ছেলে মেয়েদের পরীক্ষা হয় এখন এমন সিস্টেমে, কালকে কোন বিষয়ে কি পড়বে স্টুডেন্টরা সেটাও জানে না, অথচ কালকে তাদের পরীক্ষা। রাজন কামানো শুরু হয়েছে বাংলাদেশে। আমার মনে হয় এই জাতিটাকে বা এর উপরে একক ছত্র ক্ষমতার প্রভাব বিস্তার করার জন্য, এই জাতিটাকেও ধ্বংস করার জন্য এই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। কথা বলে ঠিক? আজকে বাংলাদেশের তো টপ অফ দ্য কান্ট্রি বর্তমান বাংলাদেশে সবাই জানে, এটা কারোর কাছে গোপনীয় কোনো বিষয়। এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে এটার আন্দোলন তো আজকে নতুন করে শুরু হয় না। আমি গতকালকে আমার একজন সিনিয়র বড় ভাইয়ের সঙ্গে কথা বললাম, তিনি একজন হাই স্কুলের শিক্ষক। আমি আসলে এই বর্তনের ব্যাপারগুলো এত বেশি অভিজ্ঞ ছিলাম না। আমি গতকালকে আমাদের বিশেষটা ক্লিয়ার হয়েছে। আমি জানি না আমাদের কোনো শব্দ তবে তিনার মুখ থেকে শোনা যে প্রাইমারি স্টেজে মেধার ভিত্তিতে নিয়োগের অপশন আছে আমার ধারণা মতে 4-5। 56% কোটা, 40% নারী কোটা, তাহলে কত হলো? 96%, 4% আছে মেধার ভিত্তিতে প্রাইমারি স্টেজ। আপনি বিসিএস এ যাবেন, বিসিএস এও যান, সেখানে 56% নারী কোটা রয়েছে, আর 40% এখানে নারী কোটা বলবো না, এখানে আবেদ আলী চাচার কোটা বলবো। আবেদ আলী চাচা আমার বান্দা কি তার চেহারা দেখে মনে হবে একেবারে আসমান থেকে আমার ফেরত লাগবে। নামাজের সময় যেখানে হয় সেখানে নামাজে দাঁড়ায়, ওটা আল্লাহ নামাজ। কিন্তু তার দোষ একটা, যে বিসিএস এর প্রশ্ন যদি করে পাস করে, চিন্তা করা যায় বিসিএস এর মধ্যে একটা বিশেষ পরীক্ষা, যে পরীক্ষার পরে একজন উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত বসার অধিকার থাকে। কথা বলে ঠিক না? এই জায়গায় প্রশ্ন পাস, এটাও চিন্তা করা যায়। এটা শুধু আজকে না, 2012 সাল থেকে এই প্রশ্নপত্র ফাঁস হওয়া শুরু হয়েছে, এখন 2024 সাল চলছে। চিন্তা করে দেখেন এই 12 বছরের মধ্যে এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় যে সমস্ত মানুষগুলো হয়েছে সব মূর্খ ছাড়া কিছু না। এই মূর্খদের দিয়ে হবেটা কি? এদের দিয়ে হবেটা কি? একটা ইন্টার কমপ্লিট করা বা ইন্টার পাস করা একজন পুলিশের কনস্টেবল বর্তমান বিশ্ববিদ্যালয়ের একটা স্কুলের গায়ে লাঠিতে বাড়ি দেয়, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। কথা বলে ঠিক না? এই যে 12টা বছর যে কোটার ভিতরে যারা চাকরি নিল, কোটা এমন একটা বিষয়, একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে 80 নাম্বার পেল, তার কোনো কোটা নাই, কিন্তু কোটার মাধ্যমে একটা মুক্তিযোদ্ধার সন্তান যদি হয়, আমি বাবার কথা বললাম, মুক্তিযোদ্ধার সন্তান বা তার নাতি ছেলে বা পুত্র ছেলে যদি হয়, এই ব্যক্তি যদি 33 মার্ক পেয়েও পাস করে, কোটা অধীনে তার চাকরি হবে। 80 নম্বর পাওয়া ওই মেধাবী স্টুডেন্টের চাকরি হবে না। শুধু চাকরির বিষয় নয়, বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে তার সিট পাওয়ার ব্যাপারে কোটার বড় একটা ভূমিকা রয়েছে। কথা বলে ঠিক এখানে? তাহলে মেধার মূল্যায়নটা কোথায়? আমি বা আপনি বা আপনারা আমাদের সন্তানগুলোকে রক্ত পানি করে দিয়ে পরিশ্রম করে তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠিয়েছি পরীক্ষা লেখাপড়া করার জন্য, যোগ্যতা অর্জন করার জন্য। বাংলাদেশের জনগণের খেদমতের জায়গা হলো তারা তৈরি করবে, সেখানে বসে তারা তাদের মানুষদেরকে উপকার করতে পারে, খেদমত করতে পারে, এই যোগ্যতা নিজের ভিতরে তৈরি করবে। বিধায় তো আমরা আমাদের সন্তানগুলোকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি। তাদেরকে তো রাজপথে গুলি করে মারার জন্য
আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয় বানায় না। আজকে এই ফিরাউনের শিক্ষা ব্যবস্থা বর্তমান বাংলাদেশে বাস্তবায়ন চলছে। বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে মাদ্রাসার দিকে ছাত্ররা বেশি ঝোঁকার কারণে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে ছাত্ররা বেশি ঝোঁকার কারণে আমাদের বর্তমানে যে শিক্ষামন্ত্রী আছেন তিনি একটা অভিযোগ করেছিলেন, আমি মনে হয় আপনাদেরকে বলছিলাম যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সে লেখাপড়া করালে আর কিছু হোক আর না হোক ওই স্টুডেন্ট বৃদ্ধ বয়সে বাবা মাকে রাস্তায় ফেলে দিবে। এতটা অনুভব বর্তমান বাংলাদেশের অভিভাবকরা বুঝতে পেরেছে বিধায় দেখেন স্কুল থেকে ছাত্রদেরকে এখন মাদ্রাসা, ছাত্রীদেরকে মাদ্রাসামুখী করছে। এটা গায়ে জ্বালা ধরে যায়। গায়ে জ্বালা ধরার কারণ হচ্ছে তাদের ভিতরে যদি কোরআনের জ্ঞান ঢোকে, তাদের ভিতরে যদি দ্বীনের আলো ঢোকে, তাহলে মুসিবত। দ্বীনের আলো ঢুকলে এই মানুষটা তো সোজা রাস্তায় চলে আসবে, তাকে তো আর পয়সা রাস্তায় টানানো যাবে না। এই জন্যই তাদের গায়ের মধ্যে জ্বালা ধরে যায়। কথা মানে ঠিক কিনা? বন্ধুরা আমার, ফেরাউনের জাতি ধ্বংস হয়েছিল মুসা কালিমুল্লাহর উপরে নির্যাতন করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট 5-6টা বছর তাদেরকে দিয়ে সর্বশেষ পানিতে চুবায় তাদেরকে মারলেন। বাংলাদেশের ভিতরে আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু নবীর উত্তরাধিকারী পৃথিবীতে আছে না নাই? বাংলাদেশের জমিনে আছে না নাই? বাংলাদেশের জমিনে আলেমেরা আছে যারা দ্বীনের দাওয়াতের কাজ করে। এমন দ্বীনের দাঈদেরকে জেলের মধ্যে, জেলের কাষ্টে তাদেরকে বন্দী করা হচ্ছে। এমন এমন নিরপরাধ মানুষ আছে যাদেরকে বিনা অপরাধে কেবলমাত্র তাদের মতাদর্শের সঙ্গে মিল না থাকার কারণে এই মানুষগুলোকে ফাঁসির কাষ্টে ঝুলাইতে দাঁড়াতে দাও করে নাই। কথা বলে ঠিক না? আজকে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের জন্য শুধুমাত্র কোর্টকে দেখানো হচ্ছে যে কোর্টের তারিখ দিন পর্যন্ত অপেক্ষা করো। আমরা তো এমন দেখেছি বাংলাদেশের অনেক আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য তারা আলাদাভাবে স্পেশাল ভাবে আদালত কায়েম করেছে কি করে নাই? আমাদের সব মনে আছে, সব আমাদের মনে আছে। আলেমদেরকে শেষ করা হয়েছে, আলেমদেরকে বন্দী করা হচ্ছে, আলেমদের মাহফিলগুলোতে 144 ধারা জারি করা হয় যদি করে তারা কথা বলতে না পারে। নিজাম রহমান আজহারের মতো তাফসীরকারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। মুফতি আমির হামজার মাহফিল হতে দেওয়া হয় না, আল্লামা মাহমুদুল হকের মাহফিল হতে দেওয়া হয় না। তো জাতি শিখবেটা কি? আমাদের মধ্যে মসজিদের মেম্বারে বসে যদি কোনো ইমাম সাহেব হক কথা বলতে যায়, সভাপতি সেক্রেটারি দাঁড়ায় বলে এই আলোচনা করা যাবে না। কথা বলে ঠিক কিনা? সমস্ত জায়গায় আলেমদের টুটি টিপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে ছাত্র সমাজ একটু হইলেও তারা প্রবাদ করে দেখিয়েছে যে আসলে তোমরা গায়ের জোরে যা বলবা সেটা হবে না, আমাদেরও অধিকার আছে। কথা বলে ঠিক কিনা? ছাত্রদের দাবিটা তো যৌক্তিক দাবি। আপনি চিন্তা করে দেখেন, একটা প্রাইমারি স্কুলে 96% যদি কোটার অধীনে চাকরি হয়, মেধাবী ছাত্র 4 জন কিভাবে সম্ভব? এটা আরেকটা ছাত্র যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে চাকরি পায় না, বেকার হয়ে ঘুরে বেড়ায়, এর চাইতে অভিশপ্ত জীবনের ছাত্রের কাছে কিন্তু হতে পারে না।